প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিগত দিনে বিভিন্ন আইনের উপরে সংজ্ঞা দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আজ আমি একজন হিন্দু আইনজীবী হিসাবে হিন্দু আইন সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তো হিন্দু আইন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো যে বিশ্বের প্রাচীনতম আইনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আইন হচ্ছে হিন্দু আইন। এই আইনের মূল বা গোড়া সুদূর অতীত নিহিত। কবে এবং কিভাবে হিন্দু আইনের সূত্রপাত হলো তা কেউ এখনো বলতে পারে না। তবে এই ব্যাপারে প্রাচীন ইতিহাস নীরব নিস্তব্ধ। হিন্দু আইন হিন্দুদের ব্যক্তিগত আইন বা একে ধর্মীয় আইনও বলে। তো এই ব্যক্তিগত আইন বংশ পরম্পরায় হিন্দুদের উপর প্রযোজ্য হয়ে আসছে। হিন্দু আইন সম্পর্কে বিশদভাবে বলতে গেলে আগে বলতে হবে যে হিন্দু কে বা কারা, বা হিন্দু সম্প্রদায়ের লোক বা হিন্দু যারা কি বলবো টাইটেল পেল তারা কিভাবে আসলো। তো আগে হিন্দু সম্পর্কে বলে নেই, তাইলে আমরা হিন্দু আইনটা পরিষ্কার হয়ে যাবে। হিন্দু সম্পর্কে বলতে গেলে কারো কারো মতে হিমালয়ের হিম আর বিন্দুর দু, এই দুইটা মিলে হয়েছে হিন্দু। আবার অনেক বিশেষজ্ঞের মতে যে প্রাচীন আর্যরাই হচ্ছে হিন্দু। এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা রয়েছে। কারো কারো মতে এই প্রাচীন আর্যরা মধ্য এশিয়ায় ছিল। ওখান থেকে একদল লোক তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য চলে যায় ইউরোপে। আরেক দল চলে যায় হিমালয়ের পাদদেশে পাঞ্জাব সীমান্তে। আবার পাঞ্জাব সীমান্তে যেয়ে ওরা আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল যায় পারস্যে, আরেক দল চলে আসে প্রাচীন ভারতবর্ষের ভিতরে। তো প্রাচীন ভারতবর্ষের ভিতরে যে দলের লোকেরা ঢুকেছিল তারা বসবাস করেছিল প্রাচীন ভারতের সিন্ধু নদের তীরবর্তী এলাকায়। সিন্ধু নদ এই প্রাচীন আর্যদের কাছে খুব পবিত্র নদ হিসাবে পরিচিত ছিল। এই সিন্ধু নদকে পারসিকরা হিন্দু নদ বলতো, কারণ তারা শকে হ উচ্চারণ করত। তারা কখনো স বলতে পারতো না, তারা শকে বলতো হ, যার কারণে সিন্ধু নদকে বলতো হিন্দু নদ। আর সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বাস করছে তথা হিন্দু নদের তীরবর্তী এলাকায় যারা বাস করছে পারসিকদের মধ্যে, তারাই হচ্ছে হিন্দু। তবে এই হিন্দুরা তারা আবার যখন মুসলিম শাসকরা ছিলেন তারা এই প্রাচীন আর্যদেরকেই হিন্দু বলতেন। পাশাপাশি যারা জৈন এবং বৌদ্ধ ধর্মের লোক ছিল তাদেরকে আলাদাভাবে উল্লেখ করতেন না, তাদেরকেও তারা হিন্দু হিসাবে বলতেন বা ব্যাখ্যা দিতেন। মুসলিম কবি সাহিত্যিকরা তাদের গ্রন্থে সবাইকেই হিন্দু বলে আখ্যা দিয়েছেন। এমনকি যারা অনার্য তারাও কিন্তু নিজেদেরকে হিন্দু বলে দাবি করত।
বলতে গেলে এই যে প্রাচীন আর্য জাতি, আর্য শব্দের অর্থ হল সম্মানিত ব্যক্তি, আর আর্য যোগ বা আর্য জাতি মানে সভ্য জাতি। তো যাই হোক, পরিশেষে বলবো যে এই আর্য জাতির লোকেরাই কিন্তু হিন্দু হিসাবে পরিচিত। কালক্রমে আর্য, অনার্য, জৈন, বৌদ্ধ ধর্মের লোকেরা সবাই হিন্দু নামে পরিচিতি পেল এবং সমগ্র ভারতবর্ষে তারা হিন্দু নামে পরিচিতি পেল। এবং সিন্ধু নদের সমষ্টিগতভাবে সিন্ধু নদের এলাকাটিকে বলা হতো সিন্ধুস্থান, যেহেতু শয়ের উচ্চারণ হওয়া হতো এই জন্য সিন্ধুস্থান থেকে চলে এসেছে হিন্দুস্থান। তো আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে আমরা ভারতবর্ষ বলি, সেই সম্পর্কে একটু না বললেই নয়। সেখানে দেখা যাচ্ছে ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র মুনির অরুজ্জাত সন্তান রাজা ভারতের নামে এই মহাদেশের নাম হয়েছিল ভারতবর্ষ। আর হিন্দু আইন সম্পর্কে বলবো, হিন্দু আইন হচ্ছে হিন্দুদের ব্যক্তিগত আইন, ধর্মীয় আইন। এই ব্যক্তিগত আইন বংশ পরম্পরায় হিন্দুদের মধ্যে প্রযোজ্য হয়ে আসছে। হিন্দু শব্দের অর্থ হচ্ছে যারা খারাপ কর্মকে ঘৃণা করে এবং ভালো কর্মকে গ্রহণ করে, তারাই হচ্ছে হিন্দু। এই কথাটিও প্রাচীনকালের গ্রন্থে লেখা আছে। তবে প্রাচীনকালের যে সংস্কৃত গ্রন্থ, সেখানে কিন্তু হিন্দু আইন সম্পর্কে কিছুই বলা নেই। তবে মেরুতন্ত্র নামক একটি গ্রন্থে হিন্দু আইন সম্পর্কে উল্লেখ রয়েছে। সেই গ্রন্থের আলোকে বলবো যে হিন্দু আইনকে একটি আধুনিক আইন বলা যায়। কেননা সেই মেরুতন্ত্র নামক গ্রন্থে ইংরেজ জাতি এবং ইংল্যান্ড শহরের কথা বলা আছে। তো যেহেতু ইংরেজ জাতি এবং ইংল্যান্ড শহরের কথা বলা আছে, সেই আলোকে বলা যায় যে ইংরেজরা এই ভারতবর্ষে আসার পর এই মেরুতন্ত্র নামক গ্রন্থটি রচিত হয়েছে। সুতরাং এই হিন্দু আইনকে যদি আমরা আধুনিক আইন বলি, তাহলেও সেটা অযুক্তিসঙ্গত বলা যাবে না, সেটাকেও আমরা যুক্তিযুক্ত বলতে পারি যে হিন্দু আইন একটি আধুনিক আইন, সেই মেরুতন্ত্র নামক গ্রন্থের আলোকে। তো যাই হোক বন্ধুরা, হিন্দু আইনের আরও অনেক কিছু রয়েছে। আজকে হিন্দু আইনের ধারণা, দ্যাট ইজ কনসেপশন অফ হিন্দু ল সম্পর্কে একটু আলোচনা করলাম। ভবিষ্যতে হিন্দু আইনের উৎস, প্রকৃতি, পরিধি এ সম্পর্কে আলোচনা করব। তো যদিও আজকে হিন্দু আইন সম্পর্কে আলোচনা করেছি, তবু আপনাদেরকে বলবো একজন আইনজীবী হিসাবে আমাদের যে টিকে দাস ল কাউন্সিল আছে, সেখানে আমাদের অভিজ্ঞ আইনজীবীগণ আছেন সিনিয়র আইনজীবী SM সেলিম, যার প্র্যাকটিস বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রায় 24 ইয়ার্স। আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রৌফ মিয়া, উনিও সুপ্রিম কোর্টের একজন লয়ার। আছেন লার্নেড অ্যাডভোকেট জারিয়াত, উনিও সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আছেন অ্যাডভোকেট শাহজাহান, উনি জাজেস কোর্টে আছেন। জাজেস কোর্টে আমাদের যে মামলাগুলি আছে সেগুলি মোহাম্মদ শাহজাহান দেখে থাকেন। উনি একজন চৌকুশ আইনজীবী বলবো। উনি জেরা, জবানবন্দি, চুল কাটা বিশ্লেষণ, চুল ছাড়া বিশ্লেষণ, এগুলি উনি পারদর্শী। তো আপনাদেরকে বলবো
যে যদি কোনো আইনগত সমস্যা আপনারা পড়েন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কথা বলবো, আমরা সিভিল সাইড, ক্রিমিনাল সাইড, রিট সাইড, কোম্পানি আইন, ট্যাক্স ভ্যাট আইন, এগুলি আমরা দেখে থাকি। আর জাজেস কোর্টে যে মামলাগুলি আছে সেগুলো আমাদের টিকে দাস ল কাউন্সিলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান দেখে থাকেন। যদি আপনাদের কোনো আইনি সহায়তার দরকার মনে করেন, আপনারা আমাদের টিকে দাস ল কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ আইনি সেবা দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার।